গত কয়েকদিন আগে লাইভের পর থেকে একটা বিশাল বড় কনফিউশন তৈরি হয়েছে, বিশেষ করে এইচএসসি 21 ব্যাচের জন্য, যে তারা ফোর্থ সাবজেক্ট নিয়ে কি করবে, ফোর্থ সাবজেক্টের রেজাল্টটা কিভাবে হবে, ফোর্থ সাবজেক্টের রেজাল্টের কারণে আমি বুয়েটে বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো কিনা, আদৌ আমি বুয়েটে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমার ফোর্থ সাবজেক্ট পরিবর্তন করা উচিত কিনা, ফোর্থ সাবজেক্ট যদি আমি পরিবর্তন করি তাহলে কিভাবে, এটার এ টু জেড নিয়ে প্রচুর একটা কনফিউশন আছে। গত কয়েকদিনের গ্রুপে আমাদের প্রায় 200 বেশি কোশ্চেন আসছে জাস্ট এই ফোর্থ সাবজেক্ট নিয়ে। সো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানানো হচ্ছে। তোমার যদি কোনো ফ্রেন্ড ফোর্থ সাবজেক্ট নিয়ে কোনো প্রকার কনফিউশনে থাকে তাকে ভিডিওটা সাজেস্ট করতে পারো, আই থিংক সে তার সবগুলো প্রশ্নের উত্তর পাবে। সো আমরা ধাপে ধাপে যাব। প্রথমে আমরা সেই মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলবো, এর পরবর্তীতে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি কি রিকোয়ারমেন্ট চাই ফোর্থ সাবজেক্ট অনুযায়ী সেটা নিয়ে কথা বলবো, এবং সবশেষে আমরা ফোর্থ সাবজেক্ট পরিবর্তন কিভাবে করব এবং কোন প্রেক্ষিতে কোন সিচুয়েশনে আমার ফোর্থ সাবজেক্টটা পরিবর্তন করা উচিত সেটা নিয়ে কথা বলবো এ টু জেড এই ভিডিওতে। সো সরাসরি ভিডিওতে চলে যাই। সো মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যটা যারা একদম এ টু জেড শুনছে, সেখানে বক্তব্যের 3টা পার্ট আছে। প্রথম পার্ট হলো আবশ্যিক বিষয়, আবশ্যিক বিষয়। দ্বিতীয় পার্ট হলো চতুর্থ বিষয়, তারপরে হলো নির্বাচনী বিষয়। ওকে, এই 3টা পার্টে তিনি বলেছেন আবশ্যিক বিষয়সমূহের এবং চতুর্থ বিষয়, আবশ্যিক ও চতুর্থ বিষয়সমূহের রেজাল্ট তারা সাবজেক্ট ম্যাপিং দিয়ে বের করবেন। সাবজেক্ট ম্যাপিং। সো সাবজেক্ট ম্যাপিংটা কি? ধরো তুমি তোমার বাংলার রেজাল্টটা বের করতে যাচ্ছ এইচএসসি 21 অটোপাস, মানে এটা পার্শিয়াল অটোপাসে। ওকে, সো তুমি যেটা করবা সাবজেক্ট ম্যাপিং হলো জেএসসি 25% প্লাস এসএসসি 75%। সো সে টু সে কোন একজন স্টুডেন্ট বাংলাতে জেএসসি তে পাইছে 4 পয়েন্ট এবং এসএসসি তে পাইছে 5 পয়েন্ট, তাহলে তার 4 পয়েন্টের 25% এবং এসএসসি এর মার্কের 75% দুইটা যোগ করে, মার্ক না অ্যাকচুয়ালি পয়েন্টটা, তুমি তোমার কাছে মার্ক अवेलेबल থাকলে মার্ক, তোমার কাছে পয়েন্ট अवेलेबल থাকলে পয়েন্ট, সো পয়েন্টে 25% 75% যোগ করে তার আলটিমেট পয়েন্টটা ক্যালকুলেট করা হবে। দ্যাটস देयर মেইন প্ল্যান। সো যদি আমরা আবশ্যিক বিষয় কি কি, আবশ্যিক বিষয় হলো আমাদের বাংলা, এবার হলো ইংলিশ এবং আইসিটি, এগুলো আমাদের সবার আছে। সায়েন্সের ক্ষেত্রে চতুর্থ বিষয় আইদার আমাদের কারো হায়ার ম্যাথ অথবা কারো বায়োলজি, তাই তো? এই দুইটা আমাদের আছে। এখন নির্বাচনী বিষয় কি? আমাদের গ্রুপ ভিত্তিক বিষয়গুলো। সায়েন্সের ক্ষেত্রে আমাদের কি কি আছে? ফিজিক্স সবার আছে, কেমিস্ট্রি সবার আছে। এইখানে আসে আমাদের আইদার মেইন সাবজেক্ট আমাদের হায়ার ম্যাথ অথবা বায়োলজি। সো এই দুইটা জায়গায় আমাদের কনফিউশন। ওকে, সো যদি কেউ তার রেজাল্ট ক্যালকুলেট করতে চাও, তাদের এইটা তো সাবজেক্ট ম্যাপিং দিয়ে বের করলাম। তাহলে নির্বাচনী বিষয়গুলোর উপরে তারা কি বলেছেন? তারা বলেছেন যে তারা অ্যাসাইনমেন্ট দিয়েছেন এবং তারা হলো এক্সাম নেবেন। যদি পরিস্থিতি ভালো হয়, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে তার অ্যাসাইনমেন্টের একটা পোরশন এবং একটা খুব কম সময়ের এক্সাম নিয়ে তার আলটিমেট রেজাল্টটা কাউন্ট করবেন। যদি পরিস্থিতি ভালো না হয়, যদি মনে হয় যে না অ্যাসাইনমেন্টের আমাদের মান ঠিক নাই, তাহলে আমরা আলটিমেটলি আবার সেই অটোপাস বা সাবজেক্ট ম্যাপিং এর দিকেই যাব। এখন পরিস্থিতি কোন দিকে যাবে নোবডি নোস। দেশের বর্তমানে যে অবস্থা কেউ জানে না, কেউ আসলে প্রেডিক্ট করতে পারবে না কোন দিকে যাবে। আমরা দুইটা দিয়ে চিন্তা করতে হবে আমাকে, যে আমি এক্সামও দিতে হইতে পারে অথবা অ্যাসাইনমেন্ট সাবজেক্ট ম্যাপিং দিয়ে আমি পার হয়ে যাইতে পারি। ওকে, সো আলটিমেটলি এইটা ছিল আমাদের মূল বক্তব্যটা। মূল বক্তব্যটা যদি ক্লিয়ার হয় আমাদের বাকি পয়েন্টগুলো বোঝা অনেক ইজি হবে। দ্বিতীয় পয়েন্ট হলো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। সো আমার কি আদৌ কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করা উচিত? কোনো বিশ্ববিদ্যালয় কি আমার ফোর্থ সাবজেক্টের জন্য কিছু চাই? যদি আমরা যে দুইটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি কেস বুয়েট আর মেডিকেল যদি ধরি, বুয়েটের যদি আমরা 20 ব্যাচের অটোপাসের কথা বলি, তারা নির্ধারিত কিছু পয়েন্ট চাইছে এসএসসি এইচএসসি তে এবং বলছে এসএসসি নির্ধারিত কিছু সাবজেক্টের মোট মার্কের যোগফল 270 সাবজেক্ট হতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, রাইট? আগের বছরে যদি অটোপাসের আগের বছরে যাই, তারা বলছে এসএসসি তে 4 পয়েন্ট, এইচএসসি তে 5 পয়েন্ট এবং বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ মিলায় তার টোটাল পয়েন্ট 25 এর মধ্যে হইতে হবে 24। পুরা সার্কুলারটার কোন জায়গায় এটা বলা হয়নি চতুর্থ বিষয়। যদি কারো মনে হয় যে তার হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট হলে সে বুয়েটে চান্স পাইতে পারে না, আমি একজন স্টুডেন্ট, বুয়েটের একজন স্টুডেন্ট, আমার হায়ার ম্যাথ চতুর্থ বিষয়, আমার বায়োলজি মেইন বিষয়, আমার ক্ষেত্রে জিনিসটা ঠিক করা খুব ইজি যে হায়ার ম্যাথ আমার কোনটা মেইন সাবজেক্ট কোনটা ফোর্থ সাবজেক্ট। মেইন সাবজেক্ট হলো সেই সাবজেক্ট যেটা আমি ভালো পারি, ফোর্থ সাবজেক্ট হলো সেই সাবজেক্ট আমি যেটা কম পারি। এটা আমার ফিলোসফি ছিল। ওকে, এইবার যদি আমরা মেডিকেলের রিকোয়ারমেন্টের দিকে তাকাই, মেডিকেলের রিকোয়ারমেন্ট বছর কা বছর কোনো চেঞ্জ হয় নাই। তারা বলছে যে তারা হলো এসএসসি এবং এইচএসসি মিলায় টোটাল 9 পয়েন্ট চায়, তারপর তারা এসএসসি এইচএসসি পয়েন্টকে নির্ধারিত সংখ্যা দিয়ে গুণ করে 100 মার্ক বানায় দেয়, তাই তো?
সো আলটিমেটলি এখানেও কিন্তু ফোর্থ সাবজেক্টের কথা বলা হয় না যে তোমার এই সাবজেক্টটা ফোর্থ সাবজেক্ট থাকলে তুমি এক্সাম দিতে পারবে না। তারা আলটিমেটলি একটা পয়েন্ট চাইছে, একটা রেজাল্ট চাইছে। এরকম যদি তুমি প্রত্যেক ভার্সিটির ক্ষেত্রে যাও, তারা নির্ধারিত কিছু পরিমাণ পয়েন্ট চায় অথবা নির্ধারিত কিছু সাবজেক্টের মার্ক চায়। এটা আদৌ ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। তাইলে আমরা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের ব্যাপারটা নিয়েও কথা বললাম। সো যারা যারা ভাবতেছো যে ভাই আমি বুয়েটে এক্সাম দিব, এই জন্য আমাকে মেইন সাবজেক্ট চেঞ্জ করতে হবে বা ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করতে হবে, এইটা না। যদি আমাদের এরকম একটা হেফাজত পরীক্ষা হয়, নির্ধারিত কিছু সাবজেক্টে অটো পাস, কিছু সাবজেক্টে আবার তারা এক্সাম নিচ্ছে, বুয়েট ওই অনুপাতেই চেঞ্জ করবে। কারণ বুয়েট এটা খুব ভালো মতোই জানে বা মেডিকেল এটা খুব ভালো মতোই জানে যে এমন অনেক স্টুডেন্টই আমাদের আসবে যারা হায়ার ম্যাথটা মেইন সাবজেক্ট হিসাবে নিবে না। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন করি যে ফোর্থ সাবজেক্ট তাহলে চেঞ্জ করব কখন, কিভাবে ফোর্থ সাবজেক্টে চেঞ্জ করার ব্যাপারটা আসে। আমাদেরকে আগে তাহলে ফোর্থ সাবজেক্টের পারপাসটা বুঝতে হবে। সেটা অটো পাস দেখ বা না দেখ, আলটিমেটলি আমাদের ফোর্থ সাবজেক্টের পারপাসটা কি, তার টোটাল পয়েন্ট কত 5। এই 5 পয়েন্ট থেকে অলওয়েজ 2 পয়েন্ট আমরা মাইনাস করব, -2। আলটিমেটলি যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা সে বাকি সবাইকে ব্যাকআপ দিবে। ওকে, এইটাই হলো তার কাজ। সো সে টু সে কোন একজন স্টুডেন্টের বাংলাতে 4 পয়েন্ট আসছে, ইংলিশে আসছে হলো 4 পয়েন্ট, তার বাকি সবগুলোতে 5 আছে। এবং তার এই যে ফোর্থ সাবজেক্টে সে কত পাইছে, ধরে নিলাম 4 পয়েন্ট পাইছে। তাহলে 4 পয়েন্ট থেকে 2 পয়েন্ট মাইনাস গেলে কত পয়েন্ট থাকে হাতে, 2 পয়েন্ট। এই যে 2 পয়েন্ট সে বাংলাতে যোগ দিয়ে দিল, আমার বাংলা আলটিমেট পয়েন্ট তার হয়ে গেল 5। এবং এই যে আরেক পয়েন্ট সে যোগ দিয়ে দিল ইংলিশে, তার আলটিমেট পয়েন্ট হলো 5। যদিও ছেলেটা গোল্ডেন পায় নাই কারণ তার ফোর্থ সাবজেক্টে প্লাস মিস, বাট আলটিমেট তার রেজাল্ট কিন্তু জিপিএ 5। এই ছেলেটা যদি বাংলায় 3 পয়েন্টও পাইতো, সে টু সে 3 পয়েন্ট পাইছে এবং সে তার ফোর্থ সাবজেক্টে পাইছে 5 আউট অফ 5। তাহলে এখান থেকে 2 বাদ দিলে তার হাতে পয়েন্ট কত আছে, 3। সে বাংলায় যোগ দিত 2, ইংলিশে যোগ দিত 1, তার আলটিমেট রেজাল্ট কিন্তু জিপিএ 5ই থাকতো। তো আমার ফোর্থ সাবজেক্টে মেইন পারপাস কি, হি সাপ্লাইজ মি সাম পয়েন্টস, তাই না? সো এইবার যদি আমরা চলে আসি চেঞ্জের ব্যাপারে, আমাকে ফোর্থ সাবজেক্ট আমি চেঞ্জ করব কিনা এটার ব্যাপারে ডিসিশন নেওয়ার সময় 2টা পয়েন্ট মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1, আমার ফোর্থ সাবজেক্টটা কতটুকু আমাকে ব্যাকআপ দিবে অটো পাসের পর, এবং পয়েন্ট নাম্বার 2, আমার এক্সামের প্রিপারেশন কেমন। সো ব্যাকআপের ব্যাপারটা হলো সে টু সে কোন একজন স্টুডেন্ট, তুমি তো জানো তুমি এসএসসি জিএসসি তে কেমন এক্সাম দিছো, তোমার কাছে তো রেজাল্ট আছে, তাই না? এবং তোমার যদি এইচএসসি তে এই 3টা সাবজেক্টের উপর, তোমার মেইন সাবজেক্টের উপর এক্সাম হয়, তুমি কেমন নাম্বার পাবে এটা তুমি আশা করতে পারো, এটা প্রেডিক্ট করা যায়। উই নো আমরা কেমন স্টুডেন্ট। সো তুমি তোমার রেজাল্টটা একটু প্রেডিক্ট করো, তুমি তোমার এইসব রেজাল্ট গুলো একটু প্রেডিক্ট করো, একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে কোনো কারণে দেখা গেলো যে তোমার ফোর্থ সাবজেক্টে তো তুমি অটো পাস পাচ্ছই, সো তোমার সে টু সে 4 সাবজেক্টে তোমার টোটাল পয়েন্ট কত আসতেছে, 5 পয়েন্ট তোমার চলে আসতেছে। ওকে, এই 5 পয়েন্ট ধরো তোমার প্রেডিকশন অনুযায়ী রেজাল্ট আসলো 3 পয়েন্ট তোমার কম আছে, 3 পয়েন্ট কম। তা তোমার যে ফোর্থ সাবজেক্টে 5 পয়েন্ট আসছে, এটার জন্য তুমি কি করবা, তুমি কিন্তু একটা নির্ধারিত পয়েন্ট কিন্তু এখান থেকে মাইনাস করতে পারো। কত পয়েন্ট মাইনাস করবে জানি, 2 মাইনাস করলে তোমার হাতে থাকে কত, 3 পয়েন্ট। এই 3 পয়েন্ট দিয়ে কি তোমার যেই প্রেডিকশনের রেজাল্টে 3 পয়েন্ট ব্যাকআপ হচ্ছে না, তাহলে ওকে, তুমি কিন্তু সেফ। এইবার ধরো কোনো কারণে তুমি তোমার ফোর্থ সাবজেক্টের অটো পাসের রেজাল্ট কাউন্ট করে দেখলা 4, কত পাইছো তুমি, 4। এইবার তোমার প্রেডিক্টেড রেজাল্টে তুমি দেখতেছো যে ভাই আমার তো 3 পয়েন্ট কম আসতেছে, তাও যদি দুর্ঘটনা হয় আমার 3 পয়েন্ট কম আসবে। এই 4 থেকে কিন্তু সে তোমাকে সাপ্লাই দিবে 2, এই 2 দিয়ে কিন্তু তোমার জিপিএ 5 ও পুরাচ্ছে না। সো এট দ্যাট মোমেন্ট তোমার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করার ব্যাপারে চিন্তা করা উচিত, তাই না? এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে চিন্তা করা উচিত যে সে টু সে বুয়েট এবার হায়ার ম্যাথের নাম্বার চাইছে। হায়ার ম্যাথ আমার ফোর্থ সাবজেক্ট, বাট বুয়েট কিন্তু সার্কুলারে বলছে, কারো মেইন সাবজেক্ট কারো ফোর্থ সাবজেক্ট, সে সাবজেক্ট সার্কুলারে বলছে যে হায়ার ম্যাথে একটা নির্ধারিত সংখ্যক নাম্বার আমি চাই। আমি আমার এসএসসি জেএসসি পরীক্ষা কেমন দিছি, আমি আমার প্রেডিকশন থেকে একটু চিন্তা করবো যে আদৌ আমার নাম্বারটা কেমন আসতে পারে। আমার যদি নাম্বার খুব খারাপ আসে, যেমন বুয়েট হায়ার ম্যাথের নাম্বার চাইতেই পারে, মেডিকেল কখনো বায়োলজি নাম্বার চায় না, বাট বুয়েট হায়ার ম্যাথের নাম্বার চাইতে পারে। নির্ধারিত কোনো সাবজেক্টের নাম্বার চাওয়া বুয়েটের ক্ষেত্রে খুব ইজি। তো যদি আমার প্রেডিকশন থেকে মনে হয় যে না ভাই আমার নাম্বার খুব খারাপ আসছিল বা আমার 0.4 বা আরো কম, এট দ্যাট মোমেন্ট দেন ইউ ক্যান চেঞ্জ ইট। চেঞ্জ করলে কি হবে, এই যে দেখো এমন কিছুকে চেঞ্জ করে আনা যায় যে ধরো এই ছেলেটার যে 4 পয়েন্ট আসছে সে কিন্তু ব্যাকআপটা পাওয়া যাচ্ছে। এবার ধরো তুমি অন্য একটা সাবজেক্ট, সেটা হচ্ছে তুমি এবার বায়োলজির বলতে হায়ার ম্যাথ দিলা, তোমার হায়ার ম্যাথে অটো পাসের কারণে ফোর্থ সাবজেক্টের পয়েন্ট কত চলে আসলো, 5 পয়েন্ট, এবং এই 5 পয়েন্ট কিন্তু তোমার ব্যাকআপটা দিতে পারে, তাহলে চেঞ্জ করা যায়। বাট অন্য কোনো কেসে চেঞ্জ করা যায় না। সো দুইটা কেস কি,
যে আদৌ আমি ব্যাকআপ পাচ্ছি কিনা, এবং 2 ওই সাবজেক্টটাতে আমার মার্ক কত আসতে পারে, যদি কোনো কারণে নাম্বার চায় বসে তাহলে আমি চেঞ্জ করতে পারি কিনা। বাট আনলেস নাম্বারের ব্যাপারটাও শিথিল করা যায়, কারণ ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করা ভেরি মাচ টাফ, নাম্বারের ব্যাপারটা শিথিল করে প্রথমে দেখতে হবে যে আমি ব্যাকআপ পাচ্ছি কিনা। আমার যদি অটো পাসের রেজাল্টটা আসে তাহলে আমাকে আমার ফোর্থ সাবজেক্টটা ব্যাকআপ দিচ্ছে কি না। 2 নাম্বার পয়েন্ট সেটা হলো এক্সাম। সে টু সে তুমি বুয়েটের কারণে পিনিকে রেজাল্ট চেঞ্জ করে ফেললে, যে না আমি ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করছি, এবার তুমি হায়ার ম্যাথ কিনেছো মেইন সাবজেক্ট, এবং তুমি বিগত 2 বছর ধরে হায়ার ম্যাথ পারো না, এবং হায়ার ম্যাথে যখন অ্যাসাইনমেন্ট এবং এক্সাম নেওয়া হলো তুমি এখানে ডাব্বা মারে বসে থাকলা। উল্টা তোমার বায়োলজিটা অটো পাশে আসে, ফোর্থ সাবজেক্টে পয়েন্ট চলে আসছে 4। সো তোমার কি একুলো গেল ওকুলো গেল। তোমার মনে রাখতে হবে যেটা তুমি মেইন সাবজেক্ট নিচ্ছ সেটার উপর তোমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবেই, এবং একটা এক্সামে অ্যাপিয়ার করতে হইতে পারে। সো যদি তুমি এক্সামের জন্য কম্পিটেন্ট না হও তাহলে আমার মনে হয় না চেঞ্জ করা দরকার আছে। সো এই 2টা পয়েন্ট নিয়ে আমাদেরকে চিন্তা করে ডিসিশন নিতে হবে যে আদৌ আমি ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করব কিনা। শুধুমাত্র একটা ভার্সিটি রিকোয়ারমেন্ট নিয়ে আমার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করার কোনো দরকার নেই। কোনো ভার্সিটি ফোর্থ সাবজেক্ট উল্লেখ করে না, তারা চায় নির্ধারিত কিছু নাম্বার, নির্ধারিত কিছু পয়েন্ট। সো আমি যদি আমার রেজাল্টটা প্রেডিক্ট করতে পারি, এটা অবশ্যই খুব টাফ, বাট করতে হবে। প্রেডিক্ট করে দেখি যে না আমার এটা দরকার নাই, আমি যে অবস্থায় আছি ইটস ওকে, দেন আমি চেঞ্জ করব না। যদি মনে হয় যে না ইটস নট ওকে, আমি চেঞ্জ করার ট্রাই করবো অ্যাটলিস্ট। এবার চলে আসে আমরা চেঞ্জ করব কিভাবে। প্রথম পয়েন্ট হলো ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করে কিন্তু বোর্ড, নট তোমার কলেজ। তোমার কলেজ তাদেরকে রিকোয়েস্ট করতে পারে। সো প্রথম কাজ হলো যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা সবাই পারবে না, সবাই না, অনেক কলেজ এইচএসসি কিন্তু কয়েকদিন পরে অনেক কলেজ এটা অ্যালাউই করবে না যে ফোর্থ সাবজেক্ট চেঞ্জই করা যাবে না। ওকে, অনেক কলেজ অ্যালাউ করতে পারে। সেক্ষেত্রে তোমাকে প্রথমে একটা দরখাস্ত লিখতে হবে। এই দরখাস্ততে তোমার প্রিন্সিপাল স্যার সাইন করবেন। প্রথম কথা হলো কলেজে জিজ্ঞাসা যে স্যার আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, একটা দরখাস্ত করতে চাচ্ছি, আপনি কি সুপারিশ করবেন কিনা। তোমার প্রিন্সিপাল স্যার সাইন করবেন, দেন এই দরখাস্তটা যাবে বোর্ডে, তারপর বোর্ডে কয়েকদিন দৌড়াদৌড়ি করার পরে তুমি আলটিমেট রেজাল্টটা পাবা। বাট মনে রাখতে হবে যে এটা কিন্তু শিওর না, ফোর্থ সাবজেক্ট সবার চেঞ্জ হবে না। সো আমি এট দিস মোমেন্ট যেটা করতাম, আমি ক্যালকুলেট করতাম যে আমার রেজাল্টটা কেমন আসতেছে, দেন আমি ওটার জন্য ফুলি প্রিপেয়ার হওয়া শুরু করতাম। আমার মতে এই এট দিস পয়েন্ট আসে আমার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করা উচিত হবে না। যেটা সিচুয়েশন আছে এই সিচুয়েশনে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার ট্রাই করব, তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী মিললে মিলবে, না মিললে নাই। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ফোর্থ সাবজেক্ট অনুযায়ী আমার কিসের কোচিং করা উচিত, আমি খুব সিম্পল কিছু কথা বলি। তোমার যদি 5 পয়েন্টের নিচে হয়, বুয়েট তো বহুত আগেই বাদ, মেডিকেলের কথা চিন্তা করতে পারো, বাট মনে রাখতে হবে এই মানে চান্স পাওয়াটা খুবই টাফ। তোমার যদি 4.5 এর নিচে হয় তা তো কোনো কথাই নেই, মেডিকেল নিয়ে চিন্তা করাও হারাম, কারণ আমি তোমাকে ফেক মোটিভেশন দিচ্ছি না। মনে রাখবা তোমাকে কোন এক ভাই আসে বললো আমি 4.5 পাই ডিএমসি তে চান্স পাই গেছি, বাট মনে রাখতে হবে ওই সংখ্যাটা কতটুকু, ওইটা কতটুকু পার্সেন্টেজ, খুব কম একটা পার্সেন্টেজ। আমি 4.5 পাই, আমি এক্সামে ভালো করে আমার পয়েন্টের গাফিলতিটা কমাই দেন মেডিকেলে চান্স পাবো, দ্যাটস ভেরি মাচ টাফ। 4.5 বা 5 এর নিচে যা ভার্সিটি এমএড, 5 এর উপরে যা ওকে বুয়েট মেডিকেল। এই জিনিসটা জাস্ট সিম্পল, 5 এর উপরে 5 এর নিচে, এইটুকু ভাবে চিন্তা করে তুমি তোমার ডিসিশন নিতে পারবে যে আদৌ তোমার কোন দিকে আগানো উচিত। সো যদি তোমার ফোর্থ সাবজেক্ট সবকিছু ফিক্স হয়ে যায় যে না তুমি তোমার লক্ষ্যতে অটল, 2-1 দিনের মধ্যে ডিসিশন নিয়ে ফেলছো, দেন আমি প্রত্যেককে সাজেস্ট করব যে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য অ্যাসাইনমেন্টের সলভ সহ প্রায় 10 ধাপের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং একাডেমিক ম্যাথ সলভিং টপিক ওয়াইজ ক্লাস এভরিথিং প্রি অ্যাডমিশন সহ টোটাল 1000 প্লাস ক্লাস আছে, এবং এক্সাম আছে অনলাইনে মাত্র 1250 টাকায় এজ কোর্সের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে। যারা এখনো এনরোল করো নাই, ডেমো ভিডিও দেখে তুমি এনরোল করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন দেখে। সো আমার মতে এই কোর্সে অলরেডি 1000 প্লাস সামথিং স্টুডেন্টস হয়েছে, ছোট প্ল্যাটফর্ম হিসেবে অনেক বেশি। সো যারা যারা এখনো ভর্তি হয়নি এই ভিডিও দেখে আশা করি ভর্তি হয়ে যাবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।